স্বাগত সকলকে অষ্টম শ্রেণীর পাঠ্য আলোচনায় পাড়াগাঁর দুপ্রহর ভালোবাসি কবিতাটি নিয়ে। পাড়াগাঁর দুপ্রহর ভালোবাসি কবিতাটির রচয়িতা কবি জীবনানন্দ দাশ। রবীন্দ্রোত্তর বাংলা কাব্যের শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশ, যিনি উচ্চারণ করেছিলেন সেই অমোঘ বাণী, বাংলার মুখ আমি দেখিয়াছি, পৃথিবীর রূপ দেখিতে চাহি না আর। অর্থাৎ বাংলার রূপে যিনি মুগ্ধ ছিলেন, সেই প্রকৃতির কবি, প্রকৃত কবি জীবনানন্দ দাশের কবিতা। জীবনানন্দ দাশের কবিতা মানেই শুধুমাত্র প্রকৃতির মোহময় পরিবেশ সৃষ্টি, যেখানে রূপ, রস, গন্ধ, স্পর্শ আমাদেরকে এক অনন্য জগতে নিয়ে যায়। জীবনানন্দের কবিতা মানেই আটপৌরে বাংলা শব্দ, যা কবিতায় কিভাবে ব্যবহার করতে হয় তা চমকিত করে। জীবনানন্দের বাংলা কবিতা মানে চিত্ররূপময়তা, ইংরেজিতে যাকে বলা হয় ইমেজ, অর্থাৎ যা কেবলমাত্র কল্পনা করা যায়, ছবিতে পর্যন্ত ফুটিয়ে তোলা যায় না, চিত্ররূপ হয়েই মনে বিরাজ করে। আকাশ ছড়িয়ে আছে নীল হয়ে আকাশে আকাশে, কিংবা পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, যেখানে মনে করানো হয় সেই বিশেষ দিক আধুনিক কবিতা সম্পর্কে যা খাটে। অর্থাৎ এক লাইন পড়লে 10 লাইন ভাবতে হয়। কবি জীবনানন্দ এমনই। আমাদের সকলের প্রিয় কবি জীবনানন্দ দাশের সেই নিসর্গ প্রকৃতিকে সাক্ষী রেখে এক দ্বিপ্রহর বেলা, যেটা অবশ্যই পাড়াগাঁয়ের প্রেক্ষাপটের দুপুরের ছবিকে এখানে তুলে ধরা হয়েছে, সেই কবিতাটি সম্পর্কে আমরা এখন জানব। কবিতা পাঠের নিয়ম অনুযায়ী প্রথমে আমরা কবি পরিচিতি অংশে চলে যাব। জীবনানন্দ দাশ 1899 সালে বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ এই কবির জন্ম অধুনা বাংলাদেশের বরিশালে। তার প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, 7টি তারার তিমির, রূপসী বাংলা, বেলা ও বেলা কালবেলা প্রভৃতি। তার রচিত আখ্যানের মধ্যে রয়েছে মাল্যবান, সুতীর্থ, জলপাইহাটি প্রভৃতি। পাঠ্য কবিতাটি তার রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। এই লাইনটি আবার একবার মনে করিয়ে দিচ্ছি। আমরা যে কবিতাটি পড়ব, কবির সেই বিশিষ্ট কাব্যগ্রন্থ রূপসী বাংলা কাব্যগ্রন্থের 25 সংখ্যক কবিতা। কবি কিন্তু এই কবিতার কোনো নাম রাখেননি। এই কাব্যগ্রন্থের কবিতাগুলি সংখ্যা দিয়েই চিহ্নিত, সংখ্যা নামেই নামাঙ্কিত। আমাদের সংকলকগণ যখন এই কবিতাটি সংকলিত করেছেন অষ্টম শ্রেণীর পাঠ্য হিসেবে, তখন এই কবিতার প্রথম লাইনের কিয়দংশই এর নাম হিসেবে ব্যবহার করেছেন। পাড়াগাঁর দুপ্রহর ভালোবাসি, প্রথম লাইনেই যেটি উল্লেখিত আছে। এবার আমরা কবিতায় চলে যাব। অষ্টম শ্রেণীর পাঠ্য পাড়াগাঁর দুপ্রহর ভালোবাসি। পাড়াগাঁ, পাড়াগাঁ শব্দটির সঙ্গে আমরা অত্যন্ত পরিচিত। পাড়া অর্থাৎ পল্লী, আর গাঁ কথাটি এসছে
গ্রাম কথাটির নাসিক কি ভবন হয়ে বর্গের পঞ্চম ধ্বনি ম লোপ পেয়ে এখানে চন্দ্রবিন্দু আকারে বিরাজ করছে, তাই উচ্চারিত হয়েছে গাঁ, যেটি তারই উপভাষার অন্যতম একটি লক্ষণ হিসেবে এখানে উল্লেখিত। সেই গ্রাম বাংলা অর্থাৎ পাড়াগাঁর দুপ্রহর অতীতকাল থেকে সময়ের হিসেব করা হতো 3 ঘন্টা পরিমাণ সময়কে এক প্রহর ধরে। তো সেই হিসেবে দুপ্রহর আসলে দ্বিপ্রহর, দুপুর বেলাকেই এখানে দ্বিপ্রহর হিসেবে তুলে ধরা হচ্ছে। গ্রাম বাংলার নির্জন খাঁ খাঁ করা দুপুরকে কবি ভালোবাসেন। এই ভালোবাসা কেন, কি এমন রয়েছে যার জন্য কবির এই বিশেষ ক্ষণটিকে, এই বিশেষ ক্ষেত্রটিকে একটা কবিতার আকারে আমাদের সামনে তুলে ধরলেন? আমরা সেটাই জানার চেষ্টা করব। পাড়াগাঁর দুপ্রহর ভালোবাসি, জীবনানন্দ দাশ। পাড়াগাঁর দুপ্রহর ভালোবাসি, রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের। কোন গল্প, কি কাহিনী, কি স্বপ্ন যে বাঁধিয়াছে ঘর আমার হৃদয়ে, আহা কেউ তাহা জানে না কো, কেবল প্রান্তর জানে তাহা, আর ওই প্রান্তরের শঙ্খচিল। তাহাদের কাছে যেন এ জনমের নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এ হৃদয়। স্বপ্নে যে বেদনা আছে, শুষ্ক পাতা, শালিকের স্বর, ভাঙা মঠ, নকশা পেড়ে শাড়িখানা মেয়েটির রৌদ্রের ভেতর হলুদ পাতার মতো সরে যায়, জল সিঁড়িটির পাশে ঘাসে শাখাগুলো নুয়ে আছে বহুদিন, ছন্দহীন বুনো চাল তার, জলে তার মুখ দেখা যায়, ডিঙিও ভাসিছে কার জলে, মালিক কোথাও নাই, কোনো দিন ওই দিকে আসিবে না আর। ছাঁচড়া ফোঁপড়া আহা ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে হিজলেই। পাড়াগাঁর দুপ্রহর ভালোবাসি, রৌদ্র যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে, আহা কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে। লক্ষ্য করে দেখো, পুরো কবিতাটাই একটা চরণ, পূর্ণচ্ছেদ পড়েছে একেবারে কবিতার শেষে এসে। এক লাইনের কবিতা, আসলে লাইন বা চরণ অর্থে যেটা বলি, গণনা করে দেখো এখানে 14টা চরণ রয়েছে, কিন্তু বাক্য একটাই। পূর্ণ বাক্যকে এভাবে রূপান্তরিত করা হয়েছে, তাই এমন কবিতার আঙ্গিককে একটু আলাদাভাবে আলোচনা করতে হবে বই কি। তো আসা যাক, আমরা আগে অর্থ বুঝে নেই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে, তারপরে আঙ্গিক নিয়ে কথা বলবো। তাহলে কবি গ্রাম বাংলার দুপুর বেলাটিকে ভালোবাসেন, যে সময়ে রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের। স্বপ্ন থেকে স্বপন সংযুক্ত ব্যঞ্জন ভেঙে তার মধ্যে স্বরধ্বনি এসছে, স্বরভক্তি বা বিপ্রকর্ষের উদাহরণ। স্বপ্ন থেকে স্বপন, এই স্বপ্ন কিসের? কোনো গল্প, কোনো কাহিনী, কি স্বপ্ন যেটা কিনা কবির হৃদয়ের, আমার উত্তম পুরুষ সর্বনামে আমার হৃদয়ে, অর্থাৎ কবি হৃদয়ের মধ্যে ঘর বেঁধে আছে। যে স্বপ্ন রৌদ্রের গন্ধ মাখা। রৌদ্রের গন্ধ মাখা এটা আবার কি জিনিস? এমনি তেল মাখানো, জল মাখানো এগুলো হতে পারে, আবার রৌদ্রের গন্ধ মাখা কি করে হবে? রৌদ্রের কি গন্ধ থাকে? এটাই হচ্ছে সেই চিত্ররূপময়তা, এটাই সেই ইমেজ যা কেবলমাত্র আমরা কল্পনা করতে পারি, ভাবতে পারি, কিন্তু তার বাস্তবে দেখতে পাই না, এমনকি ছবিতেও ফুটিয়ে তুলতে পারি না। জীবনানন্দের কবিতার এটিই বৈশিষ্ট্য। সেই রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের,
অর্থাৎ দুপুরবেলার রোদের দিকে তাকালেই কবি ভেসে যান অতীত চারিতায়। কিছু গল্প, কিছু কাহিনী যেটা কবিকে তার অতীত স্মৃতিতে নিয়ে যায় স্বপ্নের জগতে। এই কাহিনীর কথা, এই গল্পের কথা কেউ জানে না, শুধু জানে প্রান্তর, অর্থাৎ খোলা মাঠ, যে দুপুরবেলার ওই মুহূর্তের সাক্ষী। এই যে লাইনটি আছে, কেবল প্রান্তর জানে তাহা, আর ওই প্রান্তরের শঙ্খচিল। শঙ্খচিল শাঁখের মতো শুভ্র বর্ণের চিল। চিলের রং সাধারণত হয় ধূসর। শঙ্খচিল জীবনানন্দের কবিতার একটা অন্যতম প্রতীক। শঙ্খচিল আসলে বিষণ্ণতার প্রতীক। কবি জীবন বিষণ্ণতায় ভরা। প্রকৃতির মুহূর্তেই সেই বিষণ্ণতাকে কবি মুছে ফেলতে চান। এখানে শঙ্খচিল যেন কবি মনের সাক্ষী। তাই প্রান্তর জানে, আর জানে হচ্ছে ওই প্রান্তরে থাকা শঙ্খচিল, যে নাকি কেঁদে কেঁদে উড়ে বেড়ায় বলে জীবনানন্দের কবিতায় উল্লেখিত আছে। তাহাদের কাছে যেন এ জনমের নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এ হৃদয়। দুজনের কাছে। কে কে দুজন? রৌদ্রে মাখা প্রান্তর আর সেই প্রান্তচিলের কাছে শুধু এই জনম থেকে জন্ম, এটিও আমাদের স্বরভক্তি বা বিপ্রকর্ষের নিদর্শন। এই জন্মের শুধু নয়, ঢের যুগ ধরে, ঢের মানে অনেক যুগ ধরে কথা শিখেছে কবির হৃদয়। অর্থাৎ কবির মাঝে থাকা ভাষা বাণীরূপ পেয়েছে এই দুজনকে দেখে, প্রান্তর আর প্রান্তরের শঙ্খচিলকে দেখে। স্বপ্নে যে বেদনা আছে, স্বপ্ন বেদনায় ভরা। স্মৃতি তুমি বেদনা, অর্থাৎ পুরনো কথা মনে হলেই মানুষ নস্টালজিক হয়ে পড়ে, অর্থাৎ স্মৃতি মেদুর হয়ে যায়। সে সবসময় চিন্তা করতে থাকে, আহা অতীতের দিনগুলো কি ভালো ছিল, আহা অতীতের সেই রূপগুলো কি ভালো ছিল। এটাই হচ্ছে নস্টালজিয়া, সেই পুরনো যুগে ফিরে যাওয়ার চেষ্টা। সেটাই মানুষকে পীড়িত করে। অর্থাৎ বর্তমানে সে খুশি নয়, অতীতের স্মৃতিতে সে খুশি। সেটাই এখানে বেদনা, কষ্ট, যন্ত্রণা। স্বপ্নে যে বেদনা আছে, শুষ্ক পাতা, শালিকের স্বর, ভাঙা মঠ, নকশা পেড়ে শাড়িখানা, মেয়েটির রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায়। এই প্রতীক কিছু জীবনানন্দ দাশ তুলে ধরলেন। কি কি? শুষ্ক পাতা মানে শুকনো পাতা, যার বর্ণ হলুদ, বিবর্ণ, অর্থাৎ যে সবুজতা হারিয়েছে। মনে রাখতে হবে, কবি যে সময় কবিতা লিখছেন সেটা কিন্তু যৌবনকালে নয়। তিনিও তার সেই সুসময়, অর্থাৎ জীবনের মোক্ষম সময়গুলি অতিবাহিত করে আসছেন। শালিকের স্বর, শালিক পাখি, সাধারণত আমরা শালিকের স্বর হিসেবে সকালবেলার কথা মনে করতে পারি, যেখানে শালিকের স্বর বেশি করে শোনা যায়। আবার এইখানে যে শালিকের স্বরের কথা বলা হয়েছে, শালিক পাখি যে কিনা কবির সেই মরমী হৃদয়ের প্রতীক হয়ে সেই স্বরকে ধ্বনিত করছে। ভাঙা মঠ, মঠ, মঠ কথার অর্থ হচ্ছে সন্ন্যাসীদের আবাসস্থল, মঠ। ভাঙা মঠ অর্থাৎ যে সময়ে কবি সন্ন্যাস জীবনে চলে যাওয়ার মতো সময় এসছে, সেই জায়গাটাও ঠিকঠাক নয়, তাই ভাঙা বিশেষণটি ব্যবহার করা হয়েছে। নকশা পেড়ে শাড়িখানা, মেয়েটির রৌদ্রের ভেতর হলুদ পাতার মতো সরে যায়। নকশা পেড়ে অর্থাৎ যে শাড়ির পাড়ে নকশা করা,
এমন শাড়িখানা পরে একটি মেয়ে এই দুপুরের রৌদ্রে হলুদ পাতার মতো সরে যায়। হলুদ পাতার মতো সরে যায় অর্থাৎ সেই পাতার শুষ্কতা যেমন গ্রাস করে, ঠিক তেমনি রৌদ্রের ভেতর হলুদ হয়ে আসা বিবর্ণ পাতার মতো মেয়েটি ধীরে ধীরে কবি জীবন থেকে এই রৌদ্রের মধ্যে হারিয়ে যায়। জলসিঁড়িটির পাশে ঘাসের শাখাগুলো নুয়ে আছে বহুদিন, ছন্দহীন বুনো চাল তার। বাংলার আর একটি টক জাতীয় ফল হলো চালতা, যেগুলো প্রায় নদীর ধারেই জন্মাতে দেখা যায়। এই চালতা গাছের ডাল ছন্দহীনভাবে অনেক দিন ধরে শাখা নুয়ে আছে বাংলাদেশের জনপ্রিয় একটি নদী জলসিঁড়ির ধারে, জলসিঁড়ির পাশে ঘাসের ওপর। অর্থাৎ সেও জীবনের একটা অন্তিম প্রহরে এসে পৌঁছেছে, তার শাখা নুয়ে পড়ছে, অর্থাৎ সেই তারুণ্যের তেজ নেই, সে দৃঢ়ভাবে নিজেকে দাঁড় করিয়ে রাখতে পারছে না। জলে তার মুখখানা দেখা যায়, যেহেতু দুপুরবেলায় উজ্জ্বল আলো, সেই উজ্জ্বল আলোতে এই শাখাটি ছায়া জলের মধ্যে পড়ে, তাই বলা হয়েছে জলে এই বুনো চালতা তার মুখটা দেখতে পায়। ডিঙ্গিও ভাসিছে কার জলে, ডিঙ্গি ছোট নৌকা যেটি জলে ভাসছে, অর্থাৎ এই যে চালতার নিজের ছায়া দেখতে পাচ্ছে জলে, সেখানেই একটি ডিঙ্গি নৌকাকার ভাসছে। মালিক কোথাও নেই, এই ডিঙ্গির কোনো মালিককে লক্ষ্য করা যাচ্ছে না। কোনো দিন এই দিকে আসিবে না আর ছাঁচড়া ফোঁপড়া, আহা ডিঙ্গিটিরে বেঁধে রেখে গিয়েছে হিজলে। ছাঁচড়া ফোঁপড়া দিয়েই বুঝতে পারছো ডিঙ্গিটাও তার জীবনের সুখের সময় অতিবাহিত করে এসছে, তার মালিকটিও তাকে ত্যাগ করেছে। অর্থাৎ এ জীবনে সময় ফুরালে কেউ কারো জন্য অপেক্ষা করে না। কবি সেই পরিত্যক্ত ডিঙ্গিকে হিজল, অর্থাৎ পরিচিত গ্রাম বাংলার যে বৃক্ষ জলের ধারেই যেটি জন্মায়, তাতে বেঁধে রেখে দিয়ে চলে গেছে। এও যেন তার পুরনো স্মৃতিতে মেদুর হয়ে এখানে ভাসছে। সব মিলিয়ে কবি মনে বিষণ্ণতার চিত্র, সব মিলিয়ে কবির নস্টালজিক মন এখনো ভেসে চলেছেন পাড়াগাঁর দুপ্রহরের ভালোবাসায়। তাই কবি বলে ওঠেন, পাড়াগাঁর দুপ্রহর ভালোবাসি, রৌদ্র যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে, আহা কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে। এই ভিজে বেদনার গন্ধ কার? না ওই হিজলে বাঁধা ডিঙ্গিটির। এখানে রৌদ্রকে আবার একটা নতুন রূপে দেখা গেল। কবিতার প্রথম লাইনে রৌদ্র যেন গন্ধ লেগে আছে স্বপনের, খেয়াল করে দেখো, রৌদ্র যেন গন্ধ লেগে আছে স্বপনের ছিল, অর্থাৎ রৌদ্রের মধ্যে অতীত কিংবা ভবিষ্যতের স্বপ্নের গন্ধ মাখামাখি করেছিল। কিন্তু শেষে ডিঙ্গির আলোচনায় কবি বললেন, রৌদ্র যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে, আহা কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে। আহা সেই বিস্ময়সূচক অব্যয় কবি ডিঙ্গির জন্য আক্ষেপ করছেন, যে কিনা এই ভিজে বেদনার গন্ধ, যেটা একটি চিত্রকল্প, যন্ত্রণা কষ্টের এক প্রতীক হয়ে সে জলে ভাসতে আছে। আসলে এই জল আমাদের সেই জীবন নদীর জল, যেখানে আমরা অতীতের স্বপ্নে মশগুল হয়ে এই ডিঙ্গির মতোই ভেসে অতীতকে স্মরণ করে খুশি থাকতে চাই। তাই
পাড়াগাঁর দুপুরবেলার এই ছবিতে কবি নিজেকে অসামান্য করে তোলেন। আর এই কবিতার আঙ্গিকে দেখলে 14 লাইনের এই কবিতা, যাকে আমরা এক কথায় বলি চতুর্দশপদী কবিতা, এর প্রথম 8 লাইনে অষ্টক এবং শেষ 6 লাইনে ষটকের প্রয়োগ রয়েছে। এটি পরিপূর্ণ একটি সনেট হয়ে এখানে দেখা দিয়েছে। ধন্যবাদ। কবিতাটি পড়ো, এর প্রশ্ন আলোচনা নিয়ে পরে আবার উপস্থিত হব।